আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা অনেকেরই স্বপ্নের জায়গা। এই স্বপ্ন পূরণে বেশ কিছু ধাপ শিক্ষার্থীদেরকে অনুসরণ করতে হয় বা ধাপগুলো কমপ্লিট করতে হয়। এই ধাপগুলোর মধ্যে বেশ কিছু শাখা উপশাখাও রয়েছে। কোনো একটি জায়গায় যদি ভুল হয় বা এই প্রসেসের মধ্যে কোথাও ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু এই স্বপ্নটি স্বপ্নই থেকে যায়। আজকের ভিডিওতে এই 7টি ভুল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব, কিভাবে এই ভুলগুলো শুধরে নেওয়া যায় সে তথ্য জানিয়ে দেব। তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবেন না। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে ভুলটি হচ্ছে সময় মতো ডকুমেন্টসগুলো রেডি না করা। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই ডকুমেন্টস বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই ডকুমেন্টস বলতে মূলত একাডেমিক ডকুমেন্টসগুলোকেই আমি মিন করছি। এছাড়াও আরও অন্য অন্য ডকুমেন্টসও রয়েছে, বিস্তারিত আলোচনা করছি। একাডেমিক ডকুমেন্টসের মধ্যে রয়েছে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, অর্থাৎ যতটুকু পর্যন্ত আপনার এডুকেশন কমপ্লিট হয়েছে তার সকল কাগজপত্র আপনার হাতে থাকা। এটা হচ্ছে প্রথম কাজ। বন্ধুরা, সার্টিফিকেটের মধ্যে কিন্তু আরেকটি সার্টিফিকেট রয়েছে, সেটি হচ্ছে MOI সার্টিফিকেট। সেটাকে বলা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট। মূলত যারা অনার্স কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেন, অনেক বিশ্ববিদ্যালয় এই সার্টিফিকেটটা প্রোভাইড করে। অবশ্যই আপনি খোঁজ খবর নেবেন যে আপনার বিশ্ববিদ্যালয় এই ধরনের সার্টিফিকেট প্রোভাইড করে কিনা। যদি করে থাকে তাহলে অবশ্যই এটা কালেক্ট করুন, কারণ এই সার্টিফিকেটটা আপনাকে অনেক বেশি হেল্প করবে বিদেশি উচ্চশিক্ষার অ্যাডমিশনের ক্ষেত্রে। কারণ এই সার্টিফিকেটটাই IELTS এর অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করা যায়। সার্টিফিকেট নিয়ে আরেকটি তথ্য জানিয়ে রাখি, যারা অনার্স বা মাস্টার্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা ডিগ্রি কমপ্লিট করেছেন, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কিন্তু মূল সার্টিফিকেটটি দেয় না। মূল সার্টিফিকেটটি মূলত তারা পরবর্তীতে দেয় বা কনভোকেশনে দেয়। আপনি যদি বিদেশি উচ্চশিক্ষার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই খোঁজ নেবেন আপনি যে দেশটি সিলেক্ট করেছেন সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রফেশনাল সার্টিফিকেটগুলো তারা অ্যাকসেপ্ট করে কিনা। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে অবশ্যই আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদপত্র উত্তোলন করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু মূল সার্টিফিকেট কিন্তু উত্তোলন করা যায়। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেছেন তাদের কিন্তু বেশ কিছু দিন বা বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সার্টিফিকেট উত্তোলন করতে হবে। এই বিষয়গুলো নিয়ে ডিটেলস একটি ভিডিও কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এবং নম্বরপত্র উত্তোলন নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। তার মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যাদের সার্টিফিকেটগুলো বা কাগজপত্রগুলো হাতে নেই তারা অবশ্যই এগুলো সংগ্রহ করে নিজের কাছে রাখুন। এটা আবেদন থেকে শুরু করে পরবর্তী ধাপের জন্য প্রয়োজন হবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন যে ডকুমেন্টসে ভুল। বাংলাদেশের প্রায় অনেক মানুষেরই দেখা যায় যে NID কার্ডের সাথে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে মিল থাকে না। নামের বানানে ভুল থাকে, জন্ম তারিখে ভুল থাকে, আবার পিতামাতার নামের মধ্যেও আবার অমিল দেখা যায়। এই বিষয়গুলো কিন্তু খুবই সেন্সিটিভ, কারণ এগুলোর কারণে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন ভিসা প্রসেসে কিন্তু অনেক বেশি বেগ পেতে হবে আপনাকে। তাই আপনার যদি সার্টিফিকেটের সাথে NID কার্ডের মিল না থাকে এবং NID কার্ডের সাথে জন্ম নিবন্ধনের মিল না থাকে, এগুলো মিল করার চেষ্টা করুন। যেহেতু আপনি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে অবশ্যই এগুলোকে আপনাকে সংশোধন করে নিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যদি একদমই সেগুলো সংশোধন করতে না পারি তাহলে আমার করণীয় কি? সেক্ষেত্রে এফিডেভিটই হচ্ছে একমাত্র ভরসা। তবে আপনার নামের বানান এবং জন্ম তারিখ কোনোভাবেই যেন ভুল না থাকে। আপনার সার্টিফিকেট, নম্বরপত্র, আপনার NID কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এই সকল ডকুমেন্টসের মধ্যে আপনার নাম এবং আপনার জন্ম তারিখ যেন একরকম থাকে, কোনো ধরনের ভুল যাতে না থাকে, এটা অবশ্যই এনশিওর করবেন। তবে আপনার পিতা মাতার নামের বানানে যদি কোনো ভুল থেকে থাকে এবং সেটা যদি আপনি সংশোধন করতে না পারেন, সেটার ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে এফিডেভিট করা। বিষয়গুলো নিয়ে অর্থাৎ এফিডেভিট নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব, কিভাবে এই এফিডেভিটটি করবেন, কি কি জিনিস এর মধ্যে রয়েছে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। বন্ধুরা, এর সাথে একটি বিষয় আমি যুক্ত করতে চাই, সেটি হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। পাসপোর্টটা করিয়ে নিন। এখন কিন্তু বাংলাদেশে প্রায় 10 বছর মেয়াদি পাসপোর্ট দেওয়া হয়। পাসপোর্ট থাকলে বেশ কিছু সুবিধা আপনি পাবেন। IELTS পরীক্ষা দেওয়া থেকে শুরু করে বিদেশি উচ্চশিক্ষা, এমনকি আমাদের যে মিনিস্ট্রির বিভিন্ন ধরনের স্কলারশিপগুলো অফার করা হয় সেই স্কলারশিপেও কিন্তু আপনি খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার পাসপোর্ট থাকে। আর যেহেতু 10 বছর মেয়াদি একটি লম্বা সময়, তাই এখানে কিন্তু আপনার জন্য অনেক বেশি সহজ হবে।
পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে অবশ্যই নিজে নিজে আবেদন করার চেষ্টা করুন। কোনো দালাল বা কোনো ধরনের কোনো এজেন্সির হেল্প নেবেন না। এক্ষেত্রে নানা ধরনের ভুল হতে দেখা যায়। নিজের কাজ নিজে করুন এবং প্রসেসগুলো নিজে করার চেষ্টা করুন। এতে করে আপনি প্রসেসটা বুঝতে পারবেন এবং যে বানানগত বা অন্য যে টাইপিং যে মিস্টেক্সগুলো আছে সেগুলো হবে না। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এটাও বলতে পারেন অনেকের জন্য একটি বড় ভুল, সেটি হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন না করা। অনেকেই সার্টিফিকেট উত্তোলন করেন, কাগজপত্র তার হাতে রয়েছে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখা যায় আপনি যে দেশটি সিলেক্ট করেছেন সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলো বা অ্যাম্বাসিগুলো কাগজপত্রগুলোকে ভেরিফাইড ডকুমেন্টস তারা চাচ্ছে, অর্থাৎ আপনার যে একাডেমিক ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো ভেরিফাইড ডকুমেন্টস তারা চাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভেরিফাইড ডকুমেন্টস বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ভেরিফাইড ডকুমেন্টস বলতে বোঝানো হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো বোর্ড, বিশ্ববিদ্যালয়, এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি এই জায়গাগুলো থেকে অ্যাটাস্টেড হতে হবে। এটার একটি প্রক্রিয়া রয়েছে, আমার চ্যানেলে এই নিয়ে কিন্তু ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ কখন কিভাবে কি করতে হবে সেই নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আমি ভিডিও দিয়েছি, সেগুলো অবশ্যই আপনি দেখে নিন, তাহলে কিন্তু এই প্রসেসটা আপনি বুঝতে পারবেন। আপনার সার্টিফিকেট অর্থাৎ আপনার যে এসএসসি এইচএসসি সার্টিফিকেট, অনার্স বা মাস্টার্সের সার্টিফিকেট যদি এখনও পর্যন্ত ভেরিফাই না করে থাকেন বা অ্যাটাস্টেড না করে থাকেন তাহলে সেটা করিয়ে নিন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি হয়তো বা 1 বছর পরে অ্যাডমিশনের চিন্তাভাবনা করছি, আমি কি তাহলে এখনই এই ভেরিফিকেশনটা করতে পারবো বা ভেরিফিকেশনের মেয়াদটা কয়দিন থাকে? বন্ধুরা, যে মেইন সার্টিফিকেট থাকে সেই মেইন সার্টিফিকেটের পিছনে কিন্তু ভেরিফিকেশন হয় এবং ফটোকপির কিন্তু অ্যাটাস্টেড হয়। তার মানে মেইন ডকুমেন্টসের পিছনে কিন্তু সিল থাকবে এবং ফটোকপির উপরে কিন্তু সিল দেওয়া থাকবে। মেইন ডকুমেন্টসটা অর্থাৎ যে সার্টিফিকেটটা আপনি ভেরিফাইড করেছেন সেটা আজীবনই আপনি ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, এটার কোনো মেয়াদ নেই। তবে যে ডকুমেন্টসগুলো আপনি ফটোকপি করে অ্যাটাস্টেড করেছেন মিনিস্ট্রি থেকে বা বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে, যত দ্রুত সম্ভব ব্যবহার করা যায় ততই ভালো, কারণ কোথাও কিন্তু স্পেসিফিকভাবে বলা নেই যেটা 6 মাসের মেয়াদ বা ওটা 1 বছরের মেয়াদ। মোটামুটি আপনি 1 বছরের মধ্যে এটা ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে আপনার যে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট বা নম্বরপত্র রয়েছে সেটা আপনার সংশ্লিষ্ট বোর্ড থেকে অর্থাৎ যে বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ড থেকে আপনাকে অ্যাটাস্টেড করতে হবে। আপনার যদি দুটি বোর্ড থাকে অর্থাৎ আপনি এসএসসি করেছেন এক বোর্ড থেকে, এইচএসসি করেছেন আরেক বোর্ড থেকে, তাহলে 2 বোর্ড থেকেই কিন্তু আপনাকে অ্যাটাস্টেড করতে হবে। যেই সার্টিফিকেট যেই বোর্ডে সেই বোর্ড থেকেই আপনাকে ভেরিফিকেশন বা অ্যাটাস্টেড করতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। আর আপনার অনার্স এবং মাস্টার্সের যারা সার্টিফিকেট এবং নম্বরপত্র রয়েছে যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন সেই বিশ্ববিদ্যালয় থেকেই সেটা অ্যাটাস্টেড করাতে হবে। তাহলে আপনার এসএসসি এবং এইচএসসি হচ্ছে বোর্ড থেকে এবং আপনার যে অনার্স মাস্টার্স সার্টিফিকেট হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে। এই 2 জায়গা থেকে অ্যাটাস্টেড করার পর এই সকল কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করাতে হবে সকল ডকুমেন্টস করিয়ে সেই ডকুমেন্টসগুলো আবার নিয়ে যেতে হবে ফরেন মিনিস্ট্রি অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে গিয়ে আপনার কাগজপত্রগুলোকে অ্যাটাস্ট করতে হবে। এভাবেই আপনার পুরো ডকুমেন্টসগুলো ভেরিফাইড হবে এবং এগুলো আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের অ্যাম্বাসিতে ব্যবহার করতে পারবেন। আশা করি ক্লিয়ার। চতুর্থ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এই ভুলটি কোনোদিনও করবেন না, সেটি হচ্ছে পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অনেক দেশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। পাশাপাশি বাংলাদেশে যে স্কলারশিপগুলো অফার করা হয় বিভিন্ন দেশের স্কলারশিপ মিনিস্ট্রির মাধ্যমে অফার করা হয় সেখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি প্রয়োজন হয়। আর এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নিজে নিজে আবেদন করার চেষ্টা করবেন। অনেক সময় অনেকেই দালালের মাধ্যমে বা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে, সেক্ষেত্রে অনেক ভুল হয় এবং এটার কারণে কিন্তু অনেকেই অনেক সাফার করে। তাই অবশ্যই নিজে এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন এবং বিষয়টা একদমই ইজি। আমার চ্যানেলে এই নিয়ে ভিডিও রয়েছে, সেটা একবার দেখে নিন, একবার না হয় 2বার দেখুন। আরও অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, সেগুলো দেখুন, বুঝুন, তারপর আবেদন করুন। বিষয়গুলো একদম ইজি, নিজে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম। প্রসেসগুলোর সাথে যদি থাকেন তাহলে খুব স্মুথলি আপনার এই কাজটা সম্পন্ন হয়ে যাবে। তাই পিসিসি করার ক্ষেত্রে এই ভুলটি করবে না। প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে আমি এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটিকে এখন নিয়ে রাখবো নাকি কখন নিব, অর্থাৎ ডেডলাইনটা কেমন হবে? ক্ষেত্রে একটা কথা বলে রাখি বন্ধুরা, সেটি হচ্ছে আপনি যে দেশে আবেদন করছেন বা যেই স্কলারশিপে আবেদন করছেন সেই স্কলারশিপে আবেদন করার আগে অর্থাৎ 1 থেকে 2 দিন আগে বা 5 দিন আগে আপনার হাতে যেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি থাকে, তাহলেই হয়ে গেল। আশা করি ক্লিয়ার। পঞ্চম যে ভুলটি অনেকেই করে থাকে সেটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট না করা। অনেকেই বিভিন্ন দেশে আবেদন করে বসে থাকে, কেউ হয়তো বা নিজে করে, কেউ হয়তো বা কোনো এজেন্সির মাধ্যমে করে, যে যেভাবেই করুক না কেন, কিন্তু এই যে মাঝখানে যে সময়টুকু থাকে অর্থাৎ ভিসার প্রক্রিয়া বা আবেদন প্রক্রিয়া বা এই পুরো প্রক্রিয়ার মাঝে কিন্তু 3 থেকে 4 মাস বা এর চেয়েও বেশি সময় পায় শিক্ষার্থীরা।
এই সময়টুকুর মধ্যে অনেকেই কিন্তু সময়গুলো নষ্ট করে, কিন্তু এই সময়টুকুর মধ্যে যদি আপনার স্কিল ডেভেলপ না হয় তাহলে কিন্তু বিদেশে গিয়ে আপনাকে অনেক কষ্ট করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কী কী স্কিল ডেভেলপ করা যেতে পারে? প্রথমত হচ্ছে সার্ভাইভালের জন্য আপনি অবশ্যই রান্নাটা শিখে ফেলুন, অর্থাৎ কুকিংটা। আপনার নিজের বাসায় তো এই কষ্টটা করতে হচ্ছে না, কিন্তু দেশের বাইরে কিন্তু আপনার রান্না কিন্তু আপনাকেই করতে হবে, অন্য কেউ আপনাকে রান্না করে দিয়ে যাবে না। অবশ্যই অবশ্যই রান্নাটা শিখে ফেলুন, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে বিদেশে সার্ভাইভ করার জন্য। সাইকেল চালানো এবং ড্রাইভিংটি শিখে ফেলুন। যদি সাইকেল চালাতে না পারেন অবশ্যই সাইকেল চালানোটা শিখে ফেলুন। দেশে বেশিরভাগ জায়গায় কিন্তু সাইকেলটা খুব জনপ্রিয়। পাশাপাশি ড্রাইভিং করেও কিন্তু বিভিন্ন ফুড ডেলিভারির কাজ, অন্যান্য ডেলিভারি কাজ, উবারের কাজ, নানা ধরনের কাজ করার সময় এমনকি নিজের গাড়িও কিন্তু চালানো সম্ভব। বাংলাদেশ থেকে অবশ্যই বিদেশে যাওয়ার আগে যেন আপনার হাতে ড্রাইভিং লাইসেন্সটি থাকে এবং সেটা যেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স হয়। বাংলাদেশে কিন্তু এই সুযোগটি রয়েছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর সেটাকে ইন্টারন্যাশনালে কনভার্ট করা যায় এবং সেটা নিয়ে অবশ্যই আপনি যেন বিদেশে যান, আপনার হাতে যেন সেই লাইসেন্সটা থাকে, এটা এনশিওর করবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটিং সহ যে ফ্রিল্যান্সিংয়ের যে দুনিয়া রয়েছে সেখান থেকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, সেখান থেকে বিভিন্ন স্কিল শিখতে পারেন। এটা কিন্তু আপনাকে ওই দেশে সার্ভাইভ করতে অনেক বেশি হেল্প করবে। পাশাপাশি অনেকেই কফি মেকিং বা বারিস্তা কোর্স করে থাকেন, অনেকে হেয়ার কাটিং বা বারবারি কোর্স করে থাকেন। এই কাজগুলো কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে বিদেশে সার্ভাইভ করার জন্য। তাই বিদেশে উচ্চশিক্ষার প্রসেসের মধ্যে অযথা বসে না থেকে আপনার সময়টাকে ইউটিলাইজ করে এই স্কিলগুলো ডেভেলপ করুন, যাতে করে আপনার পরবর্তী লাইফটা স্মুথ হয়। ষষ্ঠ যে ভুলের কথা বলবো সেটি হচ্ছে অনেকেই একটি প্রফেশনাল সিভি বা লিঙ্কডইন অ্যাকাউন্ট না করা। অবশ্যই বাসায় বসে একটি নির্দিষ্ট সময় দেখে টিউটোরিয়াল দেখে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে বিদেশের বিভিন্ন জব বা কমিউনিটির সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে। পাশাপাশি প্রফেশনাল একটি সিভি তৈরি করে ফেলুন, যেটাও পরবর্তীতে আপনার জবের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কাজে লাগবে। ইউরোপাস সিভিটা খুব জনপ্রিয়, চাইলে ইউরোপাস ফরম্যাটে একটি সিভি তৈরি করে রাখতে পারেন, যেটা সময় আপডেট করবেন এবং এটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। ইউরোপে কিন্তু এক এক দেশে এক এক রকম ভাষা রয়েছে এবং ওই দেশে কিন্তু সেই ভাষা জানা থাকলে পার্ট টাইম জব পেতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তাই যে দেশকে আপনি টার্গেট করছেন বা যে দেশে যাচ্ছেন সেই দেশের কালচার এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নিন, সিটিগুলো সম্পর্কে ধারণা নিন, কারেন্সি সম্পর্কে ধারণা নিন, অর্থাৎ সেখানকার টাকা বা সেখানকার যে কারেন্সিগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নিন এবং সর্বোপরি সেই দেশের জব যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো ভিজিট করুন, দেখুন কেমন জব রয়েছে, সেটার রেসপন্সিবিলিটিগুলো কি, কেমন রিকোয়ারমেন্ট তারা চাচ্ছে, সেই বিষয়গুলো অবশ্যই নজরে দিন। সময় নষ্ট না করে অবশ্যই এগুলোর দিকে খেয়াল রাখুন। এগুলোর দিকে যদি আপনি নজর না দেন তাহলে কিন্তু বড় একটি ভুল করতে যাচ্ছেন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যাংক স্টেটমেন্ট খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ব্যাংক স্টেটমেন্টের কারণে অনেকের ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যায়। যদি একটি দেশকে টার্গেট করে থাকেন যে আগামী 6 মাসের মধ্যে বা আগামী 1 বছরের মধ্যে আমি ওই দেশটিতে যেতে যাচ্ছি, তাহলে এখনই আপনি একটি ব্যাংকে অ্যাকাউন্ট করে ফেলুন, সেভিংস অ্যাকাউন্ট করে ফেলুন। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কোন ব্যাংকে অ্যাকাউন্ট করব? বাংলাদেশে নানা কমার্শিয়াল ব্যাংক রয়েছে, এর মধ্যে স্টুডেন্টদের যে বিষয়গুলো রয়েছে এগুলোর জন্য জনপ্রিয় ব্যাংকের মধ্যে রয়েছে সিটি ব্যাংক, রয়েছে ব্র্যাক ব্যাংক, রয়েছে এনআরবিসি ব্যাংক, রয়েছে প্রিমিয়ার ব্যাংক, রয়েছে প্রাইম ব্যাংক। এই ধরনের ব্যাংকগুলো রয়েছে, তবে শাখা ভেদে কিন্তু তাদের সার্ভিসের কম বেশ রয়েছে। তাই অবশ্যই এই বিষয়গুলো খোঁজ নেওয়ার অনুরোধ করছি। অ্যাকাউন্ট করার পর সেখানে আপনি লেনদেন শুরু করুন। ভিসার ক্ষেত্রে দুটি বিষয় খুব লক্ষণীয় অ্যাকাউন্টের ক্ষেত্রে, একটি হচ্ছে অ্যাকাউন্ট ম্যাচুরিটি, আরেকটি হচ্ছে অ্যামাউন্ট ম্যাচুরিটি। দুটি কিন্তু ভিন্ন জিনিস। অ্যাকাউন্ট ম্যাচুরিটি হচ্ছে আপনার অ্যাকাউন্টটি কবে করা হয়েছে। যেমন আপনি ভিসা আবেদন করেছেন, এর 1 মাস আগে বা 15 দিন আগে আপনি অ্যাকাউন্টটি করেছেন, সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই বিপদে ফেলতে পারে। আর যদি আপনার অ্যাকাউন্টটা অনেক পুরাতন হয়ে থাকে, 1 বছর বা এর বেশি সময় পুরাতন হয়ে থাকে, তাহলে কিন্তু সেটাকে সেই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিসটা বেশি অ্যাকসেপ্টেবল হবে। এটি হচ্ছে অ্যাকাউন্ট ম্যাচুরিটি। আর এটি হচ্ছে অ্যামাউন্ট ম্যাচুরিটি। যেমন আপনি একটি দেশে যাচ্ছেন, সেখানে যাওয়ার জন্য 10 লাখ থেকে 15 লাখ বা 20 লাখ টাকার একটি ব্যাংক ব্যালেন্সের বা স্টেটমেন্টের প্রয়োজন হয়। ভিসা আবেদন করার আগে হঠাৎ করে আপনি সেই বিশাল অ্যামাউন্টে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন, এটা অবশ্যই সাসপিসিয়াস এবং এটা অবশ্যই সন্দেহজনক এবং এটা কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে। তাই আপনি যদি বিদেশে পরিকল্পনা করে থাকেন, আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টে সেই টাকাগুলো ট্রান্সফার করুন এবং অ্যামাউন্টের একটি ম্যাচুরিটি বলা হয় যে 3 মাসের একটি ম্যাচুরিটি, অর্থাৎ আপনার অ্যামাউন্টটা যেন কমপক্ষে 3 মাস আপনার অ্যাকাউন্টসে থাকে এবং সেই ম্যাচুরিটি নিয়ে যেন আপনি আবেদন করেন। এতে কিন্তু আপনার আবেদনটা বেশি অ্যাকসেপ্টেবল হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। পাশাপাশি ব্যাংকের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, আপনি যে ব্যাংকেই অ্যাকাউন্ট করেন না কেন সেই ব্যাংক যেন ডুয়েল কারেন্সি কার্ড দেয় বা মাল্টি কারেন্সি কার্ড দেয়।
কারণ এই কার্ডটা দিয়ে কিন্তু পরবর্তী আপনি বিদেশে যাওয়া এবং সেখানে কিন্তু খরচপাতি আপনাকে অনেক খরচপাতির ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে। তাই অবশ্যই খোঁজ নেবেন আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করা বা ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড দেওয়া এই সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে কিনা। এই ছিল মোটামুটি 7টি ভুল নিয়ে আলোচনা, যে ভুলগুলো শিক্ষার্থীরা প্রায় করে থাকেন। আপনাদের একটি ধারণা হয়ে গেল। আশা করি এই ভুলগুলো যদি আপনি করে থাকেন অবশ্যই শুধরে নেবেন, আর যদি না করে থাকেন অবশ্যই সচেতন হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।